অরণ্য পায়ের দিকে তাকিয়ে জুতোর ফিতাটা ঠিক করছে। এমন ভান করল কিরণ এক দৌড়ে অরণ্য থেকে 10 হাত দূরে চলে গেছে। অরণ্য হাসছে। কিরণের কাছে রুমে যেতে যেতে বলছে, ইঁদুরের জার্নি অরণ্যের সাথে লাগতে এসছে। জাহানারা সুলতানা ক্ষেপে আছেন। তিনি কোনোভাবেই আনহার জায়গায় সুভাকে বাড়ির বউ বানিয়ে নিয়ে আসবেন না। কিছুক্ষণ আগেও আনহা মেয়েটা ফোন দিয়ে কান্নাকাটি করেছে ওনার কাছে। অরণ্যের বাবা বাড়ি ফিরলে এ বিষয়ে কথা বলবেন, ওনার সাথে ভেবে রেখেছেন এটা। রাত চলে গিয়ে সকাল হয়েছে। ভোরের আলো ফুটেছে চারিদিকে। ঘুম থেকে উঠেছে মাত্র সুভা। সেই যে খেয়ে দিয়ে রাতে ঘুম দিয়েছিল, ঘুম ভেঙেছে এখন। তবে পড়ে আছে বিছানাতেই। আলসেমি লাগছে উঠতে। পুরো রুমে চোখ বুলিয়ে দেখল সুভা। ঠিক যেমন রেখে গিয়েছিল তেমনই আছে সবটা। এসব নিশ্চয়ই সুভার আম্মু করেছেন। যত্ন করে গুছিয়ে রেখেছেন মেয়ের সব কিছু। পাশে রাখা ফোনটা হাতে নিয়েছে। সে সুভার 2 বন্ধু আছে, তারা বলে দিয়েছিল পৌঁছেই যেন ফোন দিয়ে জানায় তাদের। এত ঝামেলার মধ্যে সুভার আর মনে ছিল না এসব। মেসেজ অপশনে ঢোকা মাত্রই চোখে পড়ল সে আননোন নাম্বার থেকে আসা আরেকটা মেসেজের দিকে। কেউ সুন্দরভাবে লিখে পাঠিয়েছে, গুড মর্নিং লাভ বার্ড, আমার ভবিষ্যৎ সন্টমন্টু সোনাদের সুন্দরী আম্মু। মেসেজটা দেখে নিশ্চয়ই রাগ হচ্ছে তোমার। আমি আদর করে একটা চুমু দিলেই তোমার সব রাগ অভিমান চলে যাবে। এইটুকু দেখেই ফোনটা রেখে দিয়েছে সুভা। পরে আরও লেখা ছিল, তবে দেখার ইচ্ছা নেই তার। সুভা বুঝতে পারছে না অরণ্য চাইছেটা কি। মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে। কেউ চোখ তুলে তাকাতেই দেখতে পেল আনহাকে ডাকতে যাবে। তখনই গটমাট করে হেঁটে চলে গেছে সেখান থেকে। হাতে ধোয়া ওঠা গরম চায়ের কাপ আর একটা খবরের কাগজ নিয়ে বসে আছেন সুভার আব্বু জাহিদ হোসেন। এত সময় বাকিরাও ছিল, সবাই চলে গেছে যে যার কাজে। সুভাদের অফিসের সব দায়িত্ব তার চাচু আর আনহাই সামলায়। কিয়ান মাঝে মধ্যে গিয়ে অফিসে ঘুরে আসে। বলা চলে এসব কাজকর্মের ব্যাপারে বরাবরই উদাসীন সে। সুভার আব্বুর শরীর খারাপ, হার্টের সমস্যা আগে থেকেই ছিল, এখন অনেকটা বেড়েছে। তাই তো তড়িঘড়ি করে ছুটে এসেছে সুভা। উপরে তাকিয়ে বারবার দেখছেন মেয়ে ওনার নিচে আসছে না কেন। নিজে গিয়ে দেখা করবেন না বলেই ঠিক করেছেন। মেয়ের প্রতি অভিমান জমেছে জাহিদ হোসেনের। সুভা সিঁড়ি দিয়ে নিচে নামছিল বসে থাকতে দেখে বাবাকে। বড় হওয়ার সাথে সাথে আগের চঞ্চল হাসি খুশি সুভা কেমন রাগী গম্ভীর সুভাতে পরিণত হয়েছে। কারোর সাথে নিজ থেকে কথা বলতেও যেন ইগোতে বাঁধে তার। কিন্তু বাবার প্রতি এত অভিমান কি মানায় তাকে? কিছু না ভেবেই হুট করে এসে পাশে বসেছে জাহিদ হোসেনের। বাবার গলায় জড়িয়ে ধরেছে সুভা। বাবা মেয়ে দুজনেই নিশ্চুপ, কথা নেই কারোর মুখে। নীরবতা ভেঙে কথা বলে সুভা নিজেই। কেমন আছো আব্বু? এখনো রাগ করে আছো তোমার প্রিন্সেসের উপর? জাহিদ হোসেন ভারী কণ্ঠে জবাব দেন মেয়ের কথার। রাগের কারণটা কি অযৌক্তিক? আমার ছোট্ট প্রিন্সেস বড় হয়ে গেছে, বাবাকে এখন মনে আছে তার? বাবার কথাই সুভার প্রতি অভিমান প্রকাশ পাচ্ছে। বুঝতে পারছে এটা ভালো করেই। তোমার হাত ধরে আমি হাঁটতে শিখেছি আব্বু। আমার পৃথিবী তুমি। তোমাকে আমি ভুলে যাই কি করে বলো? কেন চলে গিয়েছিলে সেদিন? বাবার পছন্দের উপর ভরসা ছিল না তোমার? তোমার পছন্দ ঠিকই ছিল আব্বু, তবে আমার জন্য নয়, এবাড়ির আরেক মেয়ের জন্য। আনার কথা বলছো তুমি? সে অরণ্যের ছোটবেলার বন্ধু, কার না অজানা, এটা তাদেরকে এক করছো কেন? সুভা কথা বাড়াতে চাইল না, চলে যাবে বলে উঠেছে। সোফা থেকে যাওয়ার আগে বাবার মুখে সেই অতি পরিচিত ডাকনামটা শুনতে ইচ্ছে করছে তার। আবার আসে জাহিদ হোসেনের কাছে। আমাকে প্রিন্সেস বলে ডাকবে না আব্বু? জাহিদ হোসেন কথা বললেন না, মুখ ঘুরিয়ে নিলেন অন্যদিকে। সুভাও বুঝল 2 বছরে জমানোর রাগ অভিমান শেষ হওয়ার নয়। একদিনে কষ্ট নিয়ে চলে যাচ্ছিলে, সেখান থেকে কানে আসে আবারও বাবার কথা। জাহিদ হোসেন গম্ভীর কণ্ঠে বলছেন মেয়েকে, কালকে থেকে তুমি অফিস জয়েন করবে। তোমার ভাইকে পারলে সাথে নেবে, ঘোরাঘুরি ছাড়া তার তো আর কোনো কাজ নেই। চাচু আর আপু তো আছেই। আব্বু অফিসে কি স্টাফ কম? অত কথা শুনতে চাই না আমি, শোভা। তুমি কালকে অফিস জয়েন করবে, আমরা সবাই থাকবো। অফিসিয়ালি সিইও পদটা তোমাকেই দেওয়া হবে। পড়াশোনা করে এসেছো বাইরে থেকে, এটুকু দায়িত্ব নিতে তোমার এত আপত্তি কেন? ঠিক আছে, যাব আমি। সুভা চলে যাবে তখনই হাতে টান পড়ে তার। তাকিয়ে দেখল মা চাচি দুজনেই দাঁড়িয়ে আছেন। সেলিনা বেগম ভুরু কুচকে তাকিয়েছেন মেয়ের দিকে। মায়ের রাগের কারণ বুঝল না সুভা। আমাকে নিয়ে সবার এত সমস্যা হলে চলে যাচ্ছি আমি।
বাবার মতো এত রকচটা কেন তুই? সমস্যা থাকবে কেন? না খেয়ে উপরে চলে যাচ্ছিস, তাই আটকালাম। খিদে নেই আম্মু, খাবো না আমি। সুভার কথা পছন্দ হলো না তার। চাচির হাত ধরে টেনে নিয়ে গেছেন ডাইনিং টেবিলের কাছে। সুভাকে বসতে বলে প্লেটে খাবার তুলে দিতে দিতে বলছেন, না খেয়ে খেয়ে শুটকির মতো চেহারা বানিয়েছিস, খেয়াল আছে সেদিকে? কিয়ান চেয়ার টেনে সুভার পাশে বসতে বসতে বলছে, বিয়ে করবে না বলেই তো লুকিয়েছিল এতদিন। খাচ্ছে না কেন জানো না? পাত্র জানো, শুটকির মতো চেহারা দেখে পালিয়ে যায় সেজন্যই। হয়েছে, তোকে আর কথা বলতে হবে না। বাদর মুখো ছেলে, সারাদিন ঘুরে বেড়ানো আর বিছানায় বসে বসে খাট ভাঙা ছাড়া আর কোনো কাজ আছে তোমার? সবাই মিলে আমাকে কাজের খোঁটা দিও না তো আম্মু। একদিন আমিও নিজের বিজনেস সামলাবো। বস্তা বস্তা টাকা হবে, রাখার জায়গা খুঁজে পাবে না তখন। সুভা আর চোখে কিয়ানের দিকে তাকিয়ে বলছে, কনফিডেন্স ভালো ভাইয়া, তবে ওভার কনফিডেন্স ভালো না। ভয় দেখাবি না, পারলে তোর বান্ধবীকে গিফট করে দে। জেনে শুনে তার জীবন নষ্ট করতে ইচ্ছুক নই আমি। কিয়ান সুভাকে মুখ ভেঙচি দেখিয়ে নিজের খাবারে মনোযোগ দিয়েছে। সুভাও কথা বলেনি আর, তবে কিয়ানের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায় তার। এ বাড়িতে কিয়ান ছাড়া আর কেউ সুভাকে এত ভালোবাসে বলে মনে হয় না। ভার্সিটি থেকে বাড়িতে ফিরছে কিরণ। প্রতিদিন বাড়ির গাড়িতেই আসে, তবে আজকে ইচ্ছা হলো নিজে হেঁটে বাসা পর্যন্ত যাবে। ড্রাইভারকে বলেছে আরও পরে আসতে। এদিকে ক্লাস সবগুলো না করে একা একা বেরিয়ে পড়েছে। সামনেই পার্ক। কিরণের ইচ্ছে হলো সেখানে যাবে, যদিও শিশু পার্ক, তবে একদিন শিং ভেঙে বাছুরের দলে নাম লেখালে খারাপ কিছু হবে না। কিরণ পার্কের ভেতরে এসেছে। একদল বাচ্চারা মনের আনন্দে খেলা করছে সেখানে। এই বাচ্চাগুলোর প্রাণোজ্জ্বল হাসি আর আনন্দ দেখে নিজের ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে কিরণের। পাশ ফিরে তাকাতেই নজরে আসে একটা কাঠগোলাপের গাছ। সাদা সাদা ফুল ফুটে আছে পুরো গাছে। হাত দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করলো কিরণের। দেরি কেন, চলে গেছে গাছটির কাছে। একটা ফুল ছিঁড়ে গুজে নিয়েছে কানের পাশে। দূরে দাঁড়িয়ে থাকা একজোড়া চোখ পর্যবেক্ষণ করছে কিরণকে। বিড়বিড় করে বলছে সে, কাঠগোলাপের মতোই সুন্দর তুমি। ভাইয়ের কথা কানে এসেছে সুভার। ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসে হেঁটে যাচ্ছিল কিরণের কাছে। তখনই কোথা থেকে দু তিনটা ছেলে আসে। কিরণ ঘুরে তাকাতে ছেলেটির বলা কুরুচিপূর্ণ কথা কানে আসে তার। কি গো মামুনি, একা কেন? কেউ নেই বুঝি? তিনজন আছি, চলবে নাকি আরো কাউকে ডেকে আনবো? ভয়ে কয়েক পা পিছিয়ে যায় কিরণ। ছেলেগুলো সাহস পেল, তাকে ভয় পেতে দেখে হাত ধরতে যাবে। তখনই শক্তপোক্ত কিছু উড়ে এসে হাতে পড়ে। ছেলেটির ব্যথায় অন্য হাত দিয়ে চেপে ধরেছে। সাথে সাথে রেগেমেগে তাকালো ছেলেটি। তার তাকান অনুসরণ করে বাকিরাও তাকিয়েছে। সুভা দাঁড়িয়ে একটা হাঁটু পর্যন্ত সাদা টপস আর কালো রঙের জিন্স প্যান্ট পরে চোখের সানগ্লাসটা তুলে মাথায় নিয়েছে। সুভা এগিয়ে আসে, মুখোমুখি দাঁড়ায় ছেলেগুলোর পিছে পিছে আসে কিয়ানো। রাগ তো সীমা ছাড়িয়েছে, ছেলেগুলোকে মেরেই ফেলবে এখন। সুভা আটকালো ভাইকে। হাতে থাকা ইটের আধভাঙা টুকরোটা এক হাত থেকে অন্য হাতে নিতে নিতে ছেলে তিনটাকে বলল, কি বললি? শুনতে পাইনি, তখন আবার বল। ছেলেটা রেগে গালে ছাড়তে যাবে, মুখ থেকে থামিয়ে দেয় পাশের দুইটা ছেলে। মুখ চেপে ধরে সুভার দিকে তাকিয়ে বলে, না না, কিছুই বলেনি। এইটুকু বলেই দৌড় লাগিয়েছে উল্টো পথে। ছেলে দুটো পালালেও হাতে ব্যথা পাওয়া ছেলেটা পড়ে গেছে হোঁচট খেয়ে। কিয়ান গিয়ে ছেলেটার আঘাত পাওয়া হাতটা শক্ত করে ধরে টেনে তুলে তাকে ইচ্ছে মতো মারতে থাকে ছেলেটিকে। বেচারা এত কিল ঘুষি আর নিতে পারছে না, কিরণের পায়ে পড়ে গেছে। আপনি আমার বোন লাগেন, আর জীবনে এমন করবো না, মাফ করে দেন আপা। কিরণ হাঁ করে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না পেরেই বলেছে যা মনে এসেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান আপনি। নিজের জান বাঁচিয়ে পালিয়েছে। ছেলেটি দৌড়ানোর স্টাইল দেখে হাসি পেল কিরণের। এই মুহূর্তে কিরণের হাসি দেখে রাগ হলো কিয়ানের। তোমার ভাইয়ের না এত টাকা, এত অহংকার তার, বোনকে একা ছেড়ে দিয়েছে। কোনো অঘটন ঘটে গেলে কি করতে তুমি? কিয়ানের কথা ভালো লাগলো না। কিরণের এই কিয়ান সবসময় অরণ্যকে নিয়ে আজে বাজে কথা বলে, যেটা একেবারেই অপছন্দ কিরণের। আমার ভাইয়াকে নিয়ে কিছু বলবে না, আমাকে বাঁচিয়েছে সুভা।
আমার ভাইয়ের সম্পর্কে আপনার মুখ থেকে কোনো কথা শুনতে রাজি নই আমি। যেমন ভাই তেমন তার বোন, অহংকারে মাটিতে পা পড়ে না দুটো। ঝগড়া বাড়ছে দেখে শোভা ভাইকে বলে। ভাইয়া থামো তো। থামবে কেন? তোর ভাই তো ভাঙা রেডিও, যেখানে পারে আমার ভাইকে নিয়ে যা তা বলা শুরু করে। আরেকবার কিছু বলে দেখো, ভাঙা রেডিও পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিব আমি। একটা ক্যাফেতে মুখোমুখি বসে আছে কিয়ান আর কিরণ। কিরণের ঠিক পাশে বসেছে শোভা। একবার তাকাচ্ছে ভাইয়ের দিকে তো আরেকবার তাকাচ্ছে বান্ধবীর দিকে। চোখে চোখে যুদ্ধ হচ্ছে দুজনের মধ্যে। শোভা মাথায় হাত ঠেকিয়ে বলছে, তোমাদের চোখে চোখে ঝগড়া শেষ হলে আমাকে বলো, কিছু অর্ডার দিই আমি। তোর ভাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে টমেটো সস দিয়ে মাখিয়ে কাঁচা গিলে খাবে। এই শোভা, এই চাইনিজ কোম্পানির নষ্ট প্রোডাক্টকে চুপ করতে বল। রাগ হলো কিরণের। উঠে দাঁড়িয়ে টাস হাতে থাকা গ্লাসটা শব্দ করে টেবিলের উপর রেখেছে। রেগেমেগে বলছে কিয়ানকে, কি? আমি চাইনিজ কোম্পানির নষ্ট প্রোডাক্ট? তাছাড়া কি? এত সময় ধরে দেখে যাচ্ছে শোভা। সেই যে পার্কে ঝগড়া শুরু হয়েছিল এখনো চলছে, চলবে এমন অবস্থা। আল্লাহ, থামবে তোমরা? আমাকে বলছিস কেন? তোর ভাই মানে ওই ভাঙা রেডিওকে থামতে বল। আমাকে বলবে কেন? শোভা, এই মাথা মোটা মেয়েটাকে চুপ থাকতে বল। শোভা মাথায় হাত দিয়ে একবার তাকালো ভাইয়ের দিকে, আরেকবার তাকালো কিরণের দিকে। দুজনকেই বলছি, বাচ্চাদের মতো ঝগড়া করার স্বভাবটা তোমাদের আর গেল না না? শোভার বড়সড় ধমক খেয়ে চুপ করে গেছে কিয়ান। কিয়ান হার মেনেছে দেখে মজা পাচ্ছে কিরণ। কিরণের কিছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু শোভা তাকে না খাইয়ে ছাড়বেও না। সেজন্য না পেরেই কফি খাবে বলেছে কিরণ। শোভা অর্ডার দিয়েছে, সাথে সাথে কথা বলছে শোভা আর কিরণ। কিরণ ফোন ঘাঁটছে, মাঝে মধ্যে আবার তাকাচ্ছে কিরণের দিকে। এই মেয়েটাকে পছন্দ করে সে, কিন্তু বারবার কিভাবে যে ঝগড়া লেগে যায় বুঝতেই পারে না। কিরণের সাথে শোভার ফ্রেন্ডশিপ সেই স্কুল লাইফ থেকে। একই স্কুল কলেজে পড়েছে দুজন, পাশাপাশি বাসা ছিল আগে। তার উপর অরণ্যের আব্বু আর শোভার আব্বু ছোটবেলার বন্ধু, সেজন্য দুই পরিবারের মধ্যে সম্পর্ক ছিল ভালো। তবে 2 বছর আগে যখন শোভা নিজের বিয়ে ভেঙে দিল, সেই থেকে এক বাড়ির মানুষের অন্য বাড়িতে আসা যাওয়া কমে গেছে বলা চলে। অরণ্যের সাথেও কিয়ানের সম্পর্ক ছিল ভালো, যদিও কিয়ান অনেক ছোট অরণ্যের থেকে, তবুও বন্ধুসুলভ আচরণ করত দেখা হলেই। কিছু কারণে এখন আর তেমন কথা হয় না, ভালো লাগে না অরণ্যকে। অরণ্যের কাছে তার প্রতি ভালো লাগা কম, খারাপ লাগাটাই বেশি কাজ করে কিয়ানের মনে। ক্যাফের কাছে দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করেছে কেউ। না চাইতেও শোভার চোখে যায় সেদিকে। কালো শার্ট, কালো প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি, পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই যেন কালো দিয়ে ঢেকে রেখেছে। উজ্জ্বল শ্যামলা মুখশ্রী, ব্যাক ব্রাশ করা চুল, কত সুদর্শন লাগছে তাকে। এই শ্যামবর্ণের সুদর্শন যুবকের প্রেমে পড়েছিল অষ্টাদশী শোভা। তার দিক থেকে সাড়া পায়নি এমন নয়, সবসময় মনে হতো মানুষটা ভালোবাসে তাকে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের পছন্দেও যে মরিচা পড়ে, এই মানুষটাকে না দেখলে জানতো না শোভা। নিজেই নিজেকে জিজ্ঞেস করছে, কেন এই মানুষটাকে দেখে মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। মুহূর্তের মুখের হাসি মিলিয়ে গেল শোভার। অরণ্যের ঠিক পাশে এসে দাঁড়িয়েছে আনহা, সাথে সাথে উঠে দাঁড়িয়েছে শোভা। টেবিলের উপরে রাখা নিজের পার্সটা হাতে নিয়ে বলছে ভাইকে, এখান থেকে চলো ভাইয়া, ভালো লাগছে না আমার। কি হলো? হঠাৎ করে খাবারটা শেষ করে নেই, দাঁড়া। কিরণ কফির কাপটা রেখে উঠে দাঁড়িয়ে কিয়ানকে বলছে, আজকে রেস্টুরেন্টের সব খাবারই রাক্ষসীর পেটেই গিয়েছে। টাকা কি তোমার ভাই দিয়েছে? আমার টাকায় আমি খেয়েছি। এত কথা কিসের, মাথা মোটা মহিলা কোথাকার? সব কথায় আমার ভাইয়াকে টানা বন্ধ করুন। কিয়ান আর কিরণের কাছে বিরক্ত শোভা। এত বড় ছেলে মেয়ে দুজন ঝগড়া করছে, কিভাবে বাচ্চাদের মতো পাশের টেবিলে বসে থাকা লোকজন তাকিয়ে দেখছে আর হাসছে। থাকো তোমরা, ঝগড়ার কম্পিটিশন শেষ করেই না হয় যেও, গেলাম আমি। শোভা চলে যাচ্ছিল, কিয়ান আর কিরণ পিছু নিয়েছে তার। কিছু দূর যেতেই থেমে যায় শোভার পা। অরণ এসে পথ আটকে দাঁড়িয়েছে তার। লাভবার্ড, চলে যাচ্ছ কেন? তোমার জন্য তো ইমার্জেন্সি রোগী রেখে আসলাম আমি। আমি আসতে বলেছি আপনাকে? মুখে না বললেও তোমার মন আমাকে ডাকছিল, বলছিল বুক চিনচিন করেছে, হায় মন তোমায় কাছে চায়। দূরে দাঁড়িয়ে থাকা কিরণ মিটিমিটি হাসছে।
ভাইয়ের কথায়। সুভা ভুরু কুচকে রাগে দৃষ্টিতে তাকিয়েছে অরণ্যের দিকে। সামনে থেকে সরুন। লাভ বার্ড, রাগ করছে কেন? আমার মন বলছিল তুমি আমার কথা ভাবছ। দেখা না দিলে তো কষ্ট পেতে, তাই চলে এসছে। এমনিতেই মানুষের কষ্ট আমার সহ্য হয় না, আর তুমি তোমার ভবিষ্যৎ বাচ্চাদের আম্মু, কষ্ট দিয়ে কি করে? বলো। কিয়ান আর কিরণ দূরে দাঁড়িয়ে আছে, তবে শুনতে পাচ্ছে সবটাই। কিরণই বলেছে অরণ্যকে মেসেজ করে সে সুভার সাথে আছে। শোনা মাত্রই চলে এসেছে অরণ্য।